শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা সবাই? শিল্পকথা পেজে আমি তত্ত্বীয় শিক্ষক সুজন রায় আপনাদের সাথে আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ক্লাসের লিঙ্কটা আপনারা যারা যারা পেয়েছেন, যারা লাইভে আমার লাইভ দেখছেন, তারা একটু লিঙ্কটা শেয়ার করবেন। লিঙ্কটা শেয়ার করবেন যারা ক্লাসে এসেছেন। সবাই লিঙ্কটা একটু শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনারা সবাই জয়েন হয়ে যান। আজকের ক্লাস আমরা হচ্ছে শিল্পী রেমব্রান্ড এবং শিল্পী রাফায়েল সানজিওর উপরে নেব। কপি লিঙ্ক। তো আপনারা সবাই যুক্ত হয়ে গেলে আমি ক্লাসটা শুরু করতে পারি আজকে। রাফায়েল সানজিও উরবিনো, রাফায়েল সানজিও দা উরবিনো, রাফায়েল সানজিও, শর্ট নেমটা লিখে দিলাম, রাফায়েল সানজিও দা উরবিনো। ঠিক আছে, উরবিনো হচ্ছে তিনি উরবিনো প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন বলেই তার জন্মস্থানের নামটা ওই জায়গায় তার নামের সাথে অ্যাড করা হয়। আপনার সরি শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির বেলাতে লক্ষ্য করেছেন যে তার নামের শেষে ভিঞ্চিটা হচ্ছে তার জন্মস্থানের যে জায়গা, সেই জায়গাটাকে ওই নামের সাথে সংযুক্ত করার ব্যাপারটা ওই ইতালিতে একটা ট্র্যাডিশন, যেটা নামের শেষে থাকে, এই জন্য উরবিনো, রাফায়েল সানজিও দা উরবিনো তার নাম। এই শিল্পীর জন্ম থেকে মৃত্যু মোটামুটি তিনি 37 বছরের মতো বেঁচেছিলেন। এই সংক্ষিপ্ত জীবনে তিনি যা কিছু করে গেছেন সেটা হাই রেনেসাঁর অন্যতম 3জন শিল্পীদের মধ্যে একজন। এমন কাজ করেছেন তিনি তার ওই সংক্ষিপ্ত জীবনের মধ্যে। তো সুতরাং আমরা রাফায়েল সানজিওর জীবনী একটু বিষয় নিয়ে পড়াশোনা করব। তো আজকের এই ক্লাসে আমাদের রাফায়েল সানজিও উরবিনোর জন্মসাল আমরা একটু দেখি। তার বিশেষত জন্ম, মৃত্যু,
মৃত্যু, তার কাজ, তার কাজের বৈশিষ্ট্য, এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন। নৈমিত্তিক হিসেবে থাকলে তার এইগুলো থেকেই থাকতে পারে। তিনি জন্মগ্রহণ করেন 1483। তিনি 1483 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 1483 সালে জন্মগ্রহণ করেছিলেন উরবিনো শহরে। উরবিনো শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1483 সালে। ঠিক আছে, আর তার মৃত্যু সালটা একসাথে লিখে দিই। মৃত্যুবরণ করেছেন 1520 সালে। আর তার জন্ম গুড ফ্রাইডে তিথিতে। গুড ফ্রাইডে তিথিতে। মৃত্যু কিন্তু সেম। ঠিক আছে, তো রাফায়েল সানজিও গুড ফ্রাইডে তিথিতে জন্মগ্রহণ করেছেন 1483 সালের দিকে। মারাও গেছেন তিনি গুড ফ্রাইডে তিথিতেই, একই একই দিনে, এটা বলতে একই মাসের একই দিনে, যেটা গুড ফ্রাইডে তিনি জন্মগ্রহণ করেছেন এবং গুড ফ্রাইডে তিথিতেই তিনি মারা গেছেন। এবং তিনি মারা গেছেন শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির মৃত্যুর 1 বছর পরে। এইটা নিয়ে মাইকেল অ্যাঞ্জেলো খুব দুঃখ পেয়েছিলেন যে শিল্পগুরু লিওনার্দো দা ভিঞ্চি মারা গেলেন, 1 বছর পরে রাফায়েলও মারা গেলেন। 3 জন সুনামধন্য শিল্পী সেই সময় হাই রেনেসাঁতে ফ্লোরেন্স, রোম জুড়ে একবারে মাতিয়ে তুলেছেন। শিল্পের, ভাস্কর্যের, চিত্রের, পেন্টিং এর সব বিষয়গুলো নিয়ে শিল্প সাধনায় একবারে পুরো রোম ফ্লোরেন্স মেতে গেছে। সেই সময়কার 3 জন শিল্পীদের মধ্যে পরপর দুজন শিল্পী, একজন বয়োজ্যেষ্ঠ মাইকেল অ্যাঞ্জেলোর, একজন সবচেয়ে ছোট, দুজনে একসাথে 1 বছর পর পর মৃত্যুবরণ। আসলে রূঢ়ভাষী এবং একটু রাগী স্বভাবের মাইকেল অ্যাঞ্জেলো মেনে নিতে পারলেন না, তিনি কষ্ট পেলেন। যদিও তিনি রাফায়েলকে ঈর্ষা করতেন এবং মাইকেল অ্যাঞ্জেলোকে মানতেন না একজন ভালো মানের আর্টিস্ট হিসেবে। একটা কথায় তিনি একটু তাদের প্রতি ঈর্ষান্বিত ছিলেন, কারণ তার ব্যবহার একটু কঠিন স্বভাবের ছিলেন মাইকেল অ্যাঞ্জেলো। তো সেদিক থেকে রাফায়েলের মৃত্যুতে তিনি একটু কষ্ট পেলেন। তো রাফায়েল মৃত্যুবরণ করেছেন 1520 সালে, শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির মৃত্যুর 1 বছর পরে, এবং গুড ফ্রাইডে তিথিতে মারা গেলেন। রাফায়েলের জন্ম মৃত্যু গেল। এখন আসি রাফায়েলের বাবা শিল্পী জিওভানি দা সানজিও রাফায়েলের বাবা। অর্থাৎ রাফায়েল একজন শিল্পীর ঘরের সন্তান। তার বাবা ছিলেন সেই সময়কার রোমের দরবারি শিল্পী বলতে পোপ অথবা ডিউকদের রাজ দরবারে থেকে শিল্পকর্ম চর্চা করতেন। অর্থাৎ তার বাবার পৃষ্ঠপোষক হিসেবেই সেই সময়কার ডিউক অথবা পোপ ছিল। ঠিক আছে, তো প্যাট্রোনাইজ হিসেবে তার বাবার ডিউক অথবা সমাজের উচ্চ বর্গের যে শ্রেণীর মানুষজন তার বাবাকে তখন থেকে শিল্পী হিসেবে জানতেন। সুতরাং একজন ভালো মানের শিল্পীর সন্তান, ছোটবেলা থেকেই সবাই তাকে দেখে আসছে যে রাফায়েল জিওভানি দা সান্তিও তার বাবার নাম। বাবা পিতা জিওভানি দা সান্তিও। জিওভানি দা সান্তিও ছিলেন একজন দরবারি শিল্পী। ঠিক আছে, দরবারি শিল্পী। তার বাবা দরবারি শিল্পী হিসেবে সেই সময় সুনামের সাথে কাজ করছেন, কিন্তু তার বাবার শিল্পগুণ বা তার বাবা যে ছবি আঁকছেন শিল্পী রাফায়েল ছোটবেলা থেকে দেখে আসছেন তার বাবা শিল্পী আছেন। বলা যেতে পারে যে
সে জেনেটিক্যালি বাবার কাছ থেকে শিল্প শিক্ষার হাতে খড়ি কিন্তু তার বাবার কাছ থেকে ছোটবেলাতেই তিনি তার বাবার ওই চিত্র পেন্টিং এর মধ্যে তুলি দিয়ে রং লাগানো শুরু করেছিলেন। এটা ছেলের ভালো শিল্প প্রতিভা বা ড্রয়িং এর প্রতি ভালো প্রতিভা দেখে তার বাবা তাকে এই অনুমতিটা দিয়েছিল। সুতরাং তার বাবার কাছ থেকে তিনি শিল্প শিক্ষার হাতে খড়ি পেয়েছেন, কিন্তু পরবর্তীতে ছেলের শিল্পী রাফায়েল সানজিওর শিল্পের প্রতি বিশেষ আকর্ষণ বা শিল্পের ভালো হাতের কারণে তার বাবা তাকে কি করলেন, একজন শিক্ষানবিশ হিসেবে রাখলেন। শিক্ষানবিশ হিসেবে তিনি রাখলেন হচ্ছে পেরুজ্জিনো শিল্পী পেরু পেরুজ্জিনো পেরুজ্জিনোর কাছে তিনি শিক্ষানবিশ হিসেবে তার বাবা তাকে রাখলেন, শিল্পী রাফায়েলকে। তো পেরুজ্জিনো হচ্ছে সেই সময়কার মাইকে শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এবং পেরুজ্জিনো একই সাথে সেই সময়ে শিল্পী ভ্যারোচ্চিওর কাছে শিক্ষানবিশ হিসেবে ছিলেন, এবং সেই পেরুজ্জিনো যে লিওনার্দো সমসাময়িক ওই শিল্পীর কাছেই তাকে আহ শিক্ষানবিশ হিসেবে তার বাবা রাখলেন পেরুজ্জিনোর কাছে। পেরুজ্জিনোর কাছ থেকে তিনি শিক্ষানবিশ শেষ করার পর পেরুজ্জিনোর কাছে যখন তিনি শিক্ষানবিশ গ্রহণ করছিলেন শিষ্য হিসেবে, পেরুজ্জিনোর কিছু কিছু কাজ শিল্পী রাফায়েলের পেরুজ্জিনোর কাছাকাছি কাজ করছেন তিনি, কারণ ছোটবেলা থেকেই তার প্রতিভা ছিল শিল্পের প্রতি। তার বাবার পেন্টিং এ তিনি তুলি দিয়ে ছবি এঁকেছেন, কিন্তু দেখা গেল যে পেরুজ্জিনোর কাছে তিনি অল্প 2-3 বছরের একটা শিক্ষানবিশ গ্রহণ করেন, কিন্তু এই সময়টাতে রাফায়েল কি করলেন, রাফায়েল পেরুজিনো এবং রাফায়েলের কাজের মধ্যে কোনো রকম ডিফারেন্স হলো না, এবং কিছু কিছু কাজ তিনি তার গুরু পেরুজিনোর নামেই চালিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, সুতরাং এদিক থেকে রাফায়েলের প্রতিভা তার গুরুর মুখী হলেও কিন্তু গুরুর কাছাকাছি, দ্যাট মিনস আপনারা দেখবেন হচ্ছে লিওনার্দোর মতো তিনি গুরুর শিষ্যের ড্রয়িং এর মধ্যে কোনো ডিফারেন্স ছিল না, এইরকম কাজ তিনি শিখে গেলেন। পরবর্তীতে তাকে পাঠানো হলো ফ্লোরেন্সে। তিনি তিনি এই শিক্ষানবিশ কাল শেষ করার পরে তিনি আবার ফ্লোরেন্সে ব্যাক করলেন। ঠিক আছে, এটা মিশিয়ে দিচ্ছি। পোপ হচ্ছে, আপনি একজন কমেন্ট করেছেন আসাদুল ইসলাম ভাই, পোপ আর পাদ্রি। পাদ্রি হচ্ছে, আচ্ছা, খ্রিস্টান সমাজে চার্চের যে যারা চার্চ পরিচালনা করেন, তাদের সানডেতে যারা চার্চ পরিচালনা করেন বা গির্জা পরিচালনা করেন, তাদেরকে আমরা পাদ্রি বলি সচরাচর। পোপ হচ্ছে খ্রিস্টীয় সমাজে, মানে ক্যাথলিক, রোমান ক্যাথলিক যে চার্চ, তাদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, সর্বোচ্চ ধর্মীয় গুরু ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে যতগুলো চার্চ, যতগুলো পাদ্রি, যতগুলো ধর্ম প্রচারক, সবার মাথা বা হেড বলা যেতে পারে পোপ। সেই সময়ে এই পোপের সম্মান আরো উপরে ছিল। পোপ যা বলবে সেটাই ফাইনাল। পোপ হচ্ছে রাজাদেরও রাজা। আপনি বর্তমান সময়েও পোপের পাওয়ার দেখেন, ভ্যাটিকান সিটির পোপ, পোপ ফ্রান্সিস, তারপরে পোপ লিও যারা ছিল সেই সময়কার, বর্তমান যিনি গত হয়ে গেলেন কিছুদিন আগে। তো পোপের পাওয়ার হচ্ছে এই ধরনের। পোপ সর্বোচ্চ ধর্মীয় গুরু, এবং তার নিচের অনেকগুলো পদ পদবি থাকে। তো পাদ্রি সচরাচর বলা হয় হচ্ছে যারা ধর্মীয় চার্চ পরিচালনা করেন, যারা হচ্ছে উপাসনা পরিচালনা করেন, তাদেরকে পাদ্রি বলা হয়। রাফায়েল সানজিও পরবর্তীতে তিনি যখন শিক্ষানবিশ শেষ করে ফ্লোরেন্সে গেলেন, ফ্লোরেন্সে তিনি নিজস্ব স্টুডিও প্রতিষ্ঠা করলেন, সেখানে তিনি কাজ করছেন। এবং পরবর্তীতে তাকে রোম থেকে তার কল আসলো, দ্যাট মিনস তাকে ডাকা হলো রোমের যে তৎকালীন ভ্যাটিকান সিটির পোপরা তাকে ডাকলেন পৃষ্ঠপোষকতার জন্য। এবং তার মোটামুটি সারা জীবন পোপ দশম লিও এবং পোপ পোপ আরেকজন পোপ, দুঃখিত নামটা মনে করতে পারছি না,
তাদের পৃষ্ঠপোষকতায়, মানে রাফায়েল যখন শিল্পী হিসেবে চারদিকে সুনাম ছড়িয়ে খ্যাতি ছড়িয়েছেন, সেই সময়ে তার পৃষ্ঠপোষক বা তার যে প্যাট্রন করতো তাকে, তারা হচ্ছেন পোপ। পোপদের পৃষ্ঠপোষকতা পেয়েছেন বলেই তিনি তার জীবনে যত রকম ভাবে সুবিধা পাওয়া যায় সেই রাজকীয় সুবিধা তিনি নিয়েই তার শিল্পী জীবন চালিয়ে গেছেন। এবং মজার ব্যাপার হলো, অল্প দিনের মধ্যে অল্প দিনের মধ্যে তিনি সুনামের সাথে শিল্প সাধনা এবং শিল্প চর্চা করেন। তাকে যখন ভ্যাটিকানে নিয়ে যাওয়া হলো, তিনি যখন পোপদের কাছে গেলেন পৃষ্ঠপোষকতার হাতে, সেখানে কাজ করছেন, সেখানে ভ্যাটিকানের পোপের বাসা বা তাদের পোপের যে বাসস্থান, সেই যে চার্চের ঘরের দেওয়ালগুলো মোটামুটি আগের যে শিল্পীরা ছিলেন তাদের দ্বারা খুবই চমৎকার ভাবে চিত্রিত ছিল। কিন্তু রাফায়েলের ফ্রেস্কো করার পর পোপ একটু আহ আহ, আশ্চর্য হইলেন এবং তার ছবি দেখে তিনি প্রশংসা করলেন, এবং পুরনো ছবির দেওয়ালগুলো মিশিয়ে আবার নতুন করে রাফায়েলকে তিনি চিত্রিত করা হলো সে পোপের। এবং পোপের যে বাসস্থান বা ভ্যাটিকান সিটি, সেই জায়গাতে চার্চের একটা পুরো পুরো হলে শুধু রাফায়েলের পেন্টিং গুলো করা হলো, এবং সেটাকে বলা হয় রাফায়েলস রুম। সেখানে তিনি তার বিখ্যাত কিছু কিছু চিত্র, যেমন এর মধ্যে হচ্ছে দ্য স্কুল অফ অ্যাথেন্স, তিনি সেখানে করেছেন ভ্যাটিকান সিটিতে। এবং এটি ছিল তার জীবনের অন্যতম একটি সেরা চিত্রকর্ম। রাফায়েলের শিল্পকর্মগুলো, রাফায়েলের শিল্পকর্মগুলো আমরা এখন দেখব। রাফায়েলের শিল্পকর্মগুলোর মধ্যে আমরা বিখ্যাত কিছু শিল্পকর্ম, স্কুল অফ অ্যাথেন্স, অ্যাথেন্স, রাফায়েলের শিল্পকর্মগুলোর মধ্যে স্কুল অফ অ্যাথেন্স, তারপরে হচ্ছে সিস্টিন ম্যাদোনা যেটাকে বলছি আমরা। তো এই সিস্টিন ম্যাদোনা তিনি করলেন হচ্ছে 1400, সরি 1500, হ্যাঁ 1512, 12 থেকে এটা সিস্টিন ম্যাদোনা করলেন 1500। স্কুল অফ অ্যাথেন্স প্রথমে তিনি করলেন হচ্ছে স্কুল অফ অ্যাথেন্স, কিন্তু তিনি করেছিলেন ফার্স্ট 1509 থেকে 1509 অথবা 1510, এক এক জায়গায়। আচ্ছা, আপনাদের একটা প্রবলেম হয়ে যায়, সেটা আমরা কনফিউশনে পড়ে যাই টাইমিং গুলোর বিষয়টা নিয়ে। এটা কোনো কোনো বইয়ে 1510, কোনো কোনো বইয়ে 1509, আবার এইরকম একটু হেরফের থাকে, ঠিক আছে, এক বছর আগে অথবা এক বছর পিছিয়ে। আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যে এই সালগুলো, আপনারা এখন তো সব নেটেও পাওয়া যায়, নেট থেকেও একটু দেখবেন যে এটা বইয়ে একরকম আবার নেটে একরকম, এরকম হয়ে যায়। আমরা যেহেতু বই থেকে, বিভিন্ন বই থেকে কালেক্ট করি, তারপরে আপনারা আনুমানিক এর কাছাকাছি সময়গুলোকে ধরে নেবেন যে এটা 1509 থেকে 11, অথবা এটা সিস্টিন ম্যাডোনা যেটা, সেটা 1512 থেকে 13। এই ধরনের সাল, কাছে সমসাময়িক সালগুলোকে আপনারা একটু কাউন্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো সিস্টিন ম্যাডোনা তার আর ম্যাডোনা সিরিজ বলতে পারেন একটা, ম্যাডোনা সিরিজ বলতে এখানে
তিনি বহু রকম অনেক 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 ম্যাডোনা এঁকেছেন। মানে মাতৃমূর্তি বা মূর্তির ঠিক না, মাতৃ পেন্টিং, যেটা মাতৃকা পেন্টিং বলতে ম্যাডোনা বলতে বোঝানো হচ্ছে যে যিশু খ্রিস্টের মা, যিশু বা জেজাস এবং তার মা যে মেরি, এই মা এবং শিশুর যে মানবিক মায়া, দরদ, যেটা করুণা, শিশু বাৎসল্য যেটাই বলেন, মাতৃকার যে ভালোবাসা, সেই ভালোবাসায় আহ, একটা সন্তান এবং মায়ের যে ছবি, এটা এখানে তিনি শুধু একজন যিশুর মা হিসেবে নয়, একজন মা হিসেবে, জেনারেলি একজন মা হিসেবে একজন শিশুর যে ভালোবাসা, সেই রকমের অনেক রকম অনেক অনেক তিনি মায়ের ছবি এঁকেছেন। এখানে সব ম্যাক্সিমাম গুলো কি ম্যাডোনা সিরিজের অন্তর্ভুক্ত করা হয়। এবং তার জীবনের একটা গল্প আছে, যিনি যখন সিস্তিন ম্যাডোনার এই বিষয়টা নিয়ে, যে একদিন শিল্পী রাফায়েল সানজিও গ্রামের পথ ধরে হেঁটে যাচ্ছেন, তো এক চাষির বউ আহ তার ছোট্ট সন্তানকে কোলে নিয়ে খুব আদর করছেন। মা এবং শিশুর ওই সময়কার যে মুহূর্তটা শিল্পীর চোখে পড়ল, তিনি অভিভূত হলেন। তিনি ভাবলেন যে যা আমি আঁকি সেটা আজ আমি বাস্তবে দেখতে পাচ্ছি। তো এই বিষয়টাকে তিনি দ্রুত ক্যাপচার করার জন্য তিনি খুঁজলেন কোথায় আঁকবো। এই সময়টাকে তিনি জাস্ট স্কেচ করবেন, দ্রুত সময়ের মধ্যে স্কেচ করবেন, এবং এই স্কেচটা তিনি তার স্টুডিওতে বসে সম্পন্ন করবেন। এই জন্য তো তিনি জাস্ট পথের ধারে পড়ে থাকা একটি কি বলা যেতে পারে ওটাকে, ঢাকনা, একটা ছোট্ট একটা কৌটার ঢাকনা, সেটা ঢাকনার উপরে তিনি কাঠকয়লা দিয়ে দ্রুত একটা স্কেচ করলেন। এই স্কেচটা তিনি তার স্টুডিওতে এসে তড়িঘড়ি করে এই স্কেচটাকে তিনি তার ওয়েল কালার দিয়ে পেন্টিং এ পরিণত করলেন। আর এইভাবে সৃষ্টি হলো সিস্তিন ম্যাডোনা। অর্থাৎ তার জীবনের সর্বোচ্চ সেরা শিল্পকর্মটাই তিনি এইভাবে দেখে, বাস্তবে দেখা একটা দৃশ্যের সাথে মিল রেখে তিনি অঙ্কন করলেন। এবং তার ছবির বৈশিষ্ট্যগুলোর মধ্যে সিস্টিন ম্যাডোনা, তিনি যে অনেক ম্যাডোনা এঁকেছেন, কিন্তু এই অনেক ম্যাডোনা আঁকার পরেও প্রত্যেকটা ম্যাডোনার একটু একরকম, এক এক রকম ভঙ্গিতে এঁকেছেন, কিন্তু ম্যাডোনাগুলোর মধ্যে বা ওই মা শিশুর ওই ছবিগুলোর মধ্যে এক ধরনের যে কেমিস্ট্রি, যে মা শিশুর মধ্যে যে বন্ডিং, ভালোবাসা, মায়ের যে দরদ, মমতা, কমনীয়তা, শিশু বাৎসল্য, বিভিন্ন বিষয়গুলো সবগুলো অন্তর্ভুক্ত করেছেন। এবং আচ্ছা, ম্যাডোনার গল্প গেল, সিস্টিন ম্যাডোনার গল্প গেল, এবং দ্য স্কুল অফ অ্যাথেন্স, এই দ্য স্কুল অফ অ্যাথেন্স 1509 সাল থেকে 1511 সাল তার জীবনের অন্যতম একটি সেরা চিত্রকর্ম। এটি তিনি এঁকেছেন পোপের যে বাসস্থান, সে বাসস্থানের যে একটা বৃহৎ হলরুমের দেওয়ালে এঁকেছেন। এবং যে দেওয়ালে এঁকেছেন, সে দেওয়ালের যে পজিশন, সেই পজিশন সাথে মিল রেখে, ঘরের যে স্ট্রাকচারের সাথে মিল রেখে তিনি এই ছবিটা অঙ্কন করেছেন। এই ছবির ড্রয়িংটা এইরকম ছিল মোটামুটি, এই যে গম্বুজের মতো করে, গম্বুজ আকৃতি, এই গম্বুজ আকৃতি দৃশ্য, এখানে একটু খিলান টিলান ছিল, হ্যাঁ, যে ঘরের যে একটা স্টেজের মতো করে তিনি এখানে এঁকেছেন। মেন ফিগার ছিল এখানে দুইটা, মেন ফিগার উপরে দুইজন হেঁটে আসছেন, একজন উপরের দিকে আঙ্গুল তুলে আছেন, দুইজন আলোচনা করে আছেন। এখানে দুজন, প্লেটো এবং অ্যারিস্টটল, তারা তাদের গাণিতিক যুক্তি, একে অপরের সাথে আলোচনা, মানে এখানে টোটাল যে ফিগার গুলো আছে, প্রচুর ফিগার আছে এখানে। তিনি টোটাল বিষয়টাকে উপস্থাপন করেছেন এইভাবে যে তৎকালীন গ্রিসে যে ধরনের শিল্প, সাহিত্য, গবেষণা, বিজ্ঞান, শিক্ষা, চিকিৎসার যে ডেভেলপ হচ্ছিল, সেই ডেভেলপের যে ধারাবাহিকতা, এটা টোটালি স্কুল অফ অ্যাথেন্স বলতে শুধু একটা স্কুলের দৃশ্য নয়, এখানে সমস্ত গ্রিক দার্শনিক, গ্রিক বিজ্ঞানীদের এবং যত তৎকালীন রেনেসা পূর্ববর্তী সময়ের সমস্ত বড় বড় গুণী মানুষদেরকে তিনি এখানে অন্তর্ভুক্ত করে রেখেছেন। তারা যে শিল্প সৃষ্টি করছেন, কে গবেষণা করছেন,
কেউ বিভিন্ন দার্শনিক মতবাদ উপস্থাপন করছেন, এই বিষয়গুলোকে তিনি এখানে উপস্থাপন করছেন। সবাই কর্মব্যস্ত, চাঞ্চল্য, দেখবেন প্রত্যেকটা ফিগারের মধ্যে এক এক ধরনের মোশন আছে, গতি আছে। তারা কেউ হাঁটছে, কেউ শুয়ে লিখছে, কেউ বসে এক সাইডে চিন্তা করছে। এই যে বিভিন্ন রকমের ভঙ্গিমাগুলো, একটা স্কুলে যে ধরনের বাচ্চাগুলো বিভিন্ন রকমের খেলাধুলা করে, কেউ পড়ছে, কেউ ঘুরছে ফিরছে, এই জিনিসটাকে তিনি উপস্থাপন করছেন। কিন্তু টোটাল ফিগার গুলো তিনি এখানে উপস্থাপন করেছেন গ্রিক দার্শনিক, কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, তাদেরকে এখানে তিনি সমাবেত করেছেন। এবং এখানে চিত্রের চিত্রের ডান দিকে শিল্পী রাফায়েল সানজিও নিজেও আছেন। এবং এই ছবিতে তিনি তার একটু কটু দৃষ্টিতে এবং একটু মস্করা করে তার সাথে একটু মজা করেন, এই ধরনের শিল্পী ছিলেন। তার সাথে সমসাময়িক শিল্পী হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো। তো মাইকেল অ্যাঞ্জেলোকেও তিনি এখানে একটু মন খারাপ, ভীষণ বিষণ্ণ মনে তিনি এখানে মাইকেল অ্যাঞ্জেলোকে এঁকেছেন এইভাবে। রাফায়েলের ছবির একটি বৈশিষ্ট্য বলি, রাফায়েল তার চিত্রকর্মগুলোতে প্রচুর পরিমাণে ফিগার, মানে একটা ফিগার বা দুইটা ফিগার দিয়ে তিনি শিল্পকর্ম করেছেন এমন না। তিনি বড় বড় ক্যানভাসে ছবি আঁকতেন, অনেক ফিগার, প্রচুর ফিগারের কম্পোজিশন তিনি উপস্থাপন করতেন তার প্রত্যেকটা ছবিতে। এই ফিগারের যে সমাবেশ ঘটানো, অনেক ফিগার, বিশাল বড় বড় ক্যানভাস, স্টুডিওর মধ্যে প্রচুর ছবি, তিনি তার স্বল্প জীবনে লিওনার্দো এবং মাইকেল অ্যাঞ্জেলো দুইজন বড় বড় বাঘা বাঘা শিল্পীর চেয়েও সবচেয়ে বেশি পেন্টিং করেছেন রাফায়েল সানজিও। ফ্রেস্কো যেমন করেছেন, তিনি ক্যানভাসও প্রচুর করেছেন তার স্টুডিওতে। এটার একমাত্র কারণ আপনাদেরকে বলি যে তার শিল্প সহায়ক ছিলেন তার শিষ্যরা। রাফায়েল সানজিও তার স্টুডিওতে ছবিগুলো যে সব নিজে করেছেন এমনটা নয়। তার স্টুডিওতে তার শিষ্য বা তার শিল্প অনুরাগী তাকে সহায়তা করতেন, তারাই কিন্তু একটা পেন্টিং এর মূল বিষয়টাকে বাদ রেখে, মানে ফেস বা গুরুত্বপূর্ণ কোনো অঙ্গ সেটাকে বাদ দিয়ে বাকি যে বিষয়গুলো থাকে, ড্রেপারি বা এর ব্যাকগ্রাউন্ড, এর আশেপাশের ছোট ছোট বিষয়গুলোকে তারা অঙ্কন করতেন। রাফায়েল সানজিওর জন্য শুধু রাখতেন যে বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গগুলো তারা আঁকতেন না। এই অঙ্গগুলো হচ্ছে জাস্ট মনে করেন একটা পুরো পেন্টিং এর সবগুলো পোর্ট্রেট গুলো রাখলেন, পোর্ট্রেট গুলো তার শিষ্যরা করলেন না, রাফায়েল সানজিও এসে সমস্ত পোর্ট্রেট করলেন। আরো কিছু জটিল বিষয় ছিল যেগুলো তার শিষ্যরা হাত দিত না, ওই অংশগুলো রাফায়েল সানজিও করতেন। আর এইভাবেই কাজ করার ফলে তার ছবিগুলো দ্রুত শেষ হয়ে যেত। বড় বড় পেন্টিং তার শিষ্যরা ম্যাক্সিমাম কাজ করতো এবং জটিল বিষয়গুলো রাফায়েল সানজিও শেষ করতেন। এই কারণে হয়তোবা তার পেন্টিং এর সংখ্যা লিওনার্দো দা ভিঞ্চি অথবা মাইকেল অ্যাঞ্জেলোর চেয়েও অনেক বেশি। মাইকেল অ্যাঞ্জেলো শুধু ওই সিস্টিন চ্যাপেলের কাজের জন্য বিখ্যাত, কিন্তু পেন্টিং এর ক্ষেত্রে তিনি অ্যাকচুয়ালি পেইন্টার হতে চাননি, তিনি হতে চেয়েছিলেন হচ্ছে স্কাল্পটর, ভাস্কর। তো এই হচ্ছে বিষয়। রাফায়েল সানজিওর কিছু মানবিক গুণাবলীর কথা বলি। তিনি যেমন দেখতে সুন্দর চেহারার অধিকারী ছিলেন, তার মনের দিক থেকেও তিনি ছিলেন অসম্ভব সুন্দর একটা মানুষ। তিনি ছিলেন দয়ালু, তিনি দানশীল, তিনি সৎ চরিত্র এবং ভালোবাসার একজন মানুষ ছিলেন। তিনি সবাইকে ভালোবাসে কাছে টানতে চাইতেন। এরকম উদাহরণ হচ্ছে তৎকালীন ফ্লোরেন্সে একজন জ্ঞানী মানুষ ছিলেন, তিনি জ্ঞান দান করতেন, কিন্তু জ্ঞান দানের বিনিময়ে তিনি কোনো কিছু গ্রহণ করতেন না, এটাকে তিনি মনে করতেন যে অন্যায় বা পাপ। এই জ্ঞানী মানুষটা
কারণ সেই সময় রেনেসাঁ চলছে, সবাই সবার মতো করে যে যেটা জানে, যে যেটা বিষয়ে জ্ঞান ধারণ করে সেটা সে চাইতো সবার কাছে প্রচার করি বা বিলিয়ে দেই। তো সেই ওই গুণী মানুষটি এই কাজটি করতেন, কিন্তু তার বিনিময়ে তিনি কিছু গ্রহণ করতেন না। তো রাফায়েল সানজিও দেখলেন যে বয়সের ভারে যখন সেই গুণী মানুষটা বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন, ঠিকমতো হাঁটতে পারছেন না, খাবার পাচ্ছেন না, দারিদ্র্যের মধ্যে দিন যাচ্ছে তার, যেহেতু তিনি কোনো বিনিময়ে কোনো কিছু গ্রহণ করেন না। রাফায়েল সানজে সেই সময় তার পাশে দাঁড়ালেন এবং তাকে খাওয়ানো, তার গোসল করানো থেকে শুরু করে বিভিন্ন বিষয় আশয় ওই বার্ধক্য ব্যক্তিকে বা ওই জ্ঞানী মানুষটিকে সাহায্য সহযোগিতা করছিলেন তিনি। প্রয়োজনে তার শিল্প চর্চার ওই সময়টুকু রেখেও তিনি তার জন্য নির্দিষ্ট একটা সময় বের করে ওই মানুষটিকে তিনি সাহায্য করেছিলেন। এগুলো ছিল রাফায়েল সানজোর মানবিক গুণাবলীর মধ্যে একটি। তো রাফায়েল সানজো তিনি অর্থ, যশ, প্রতিপত্তি, সম্মান সবই পেয়েছিলেন। তার ওই ছোট্ট অল্প সময়, তার লাইফ টাইমে তিনি সবই অর্জন করেছিলেন। তার একমাত্র কারণ হয়তো কারণ তিনি কারণ শিল্পীর ছেলে, তার বাবা ছিলেন একজন সুনামধন্য শিল্পী। সেই সূত্রে তিনি পোপ, ডিউকদের পরিচিত। আপার লেভেলের সমস্ত পৃষ্ঠপোষক বা যারা শিল্প শিল্পটাকে হোল্ড করে বা ধারণ করে, বা শিল্পের যারা পৃষ্ঠপোষক, যারা প্যাট্রন করে, তাদের পরিচিত ছিলেন। সেদিক থেকে তিনি এই সুবিধাগুলো পেয়েছিলেন যে তার জীবনে অভাব, অর্থের কষ্ট, সম্মান নেই, এই ধরনের বিভিন্ন রকমের যে হীনমন্যতা শিল্পীরা আসলে পেয়ে থাকেন, সেটা তিনি পাননি। তার বাবা ছিলেন সম্পদশালী, সেই দিক থেকে তিনি কিছু সম্পদ হোল্ড করেছিলেন, এবং এবং পোপদের ভালোবাসা পৃষ্ঠপোষকতায় তিনি তার জীবনে যত সম্মান, অর্থ, যশ, প্রতিপত্তি সবই পেয়েছিলেন। সুতরাং রাফায়েল সানজিও এই দিক থেকে সাকসেস। রাফায়েল সানজিওর শিল্পের কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে বলি এখন। রাফায়েল সানজিও কিন্তু সব সময় একটা মাইন্ডে থাকতেন। কি মাইন্ডে থাকতেন জানেন? তিনি থাকতেন সবসময় হচ্ছে আহ শিক্ষার্থীর মন নিয়ে থাকতেন। শিক্ষার্থীর মন বলতে, আমি শিখবো, আমার বয়স হয়েছে, আমি ভালো শিল্পী, আমি ভালো বুঝি, না আমি যা বলছি সেটাই সঠিক, এই মেন্টালিটি তার ছিল না। তিনি যা দেখেন, ভালো পেন্টিং, সাপোজ লিওনার্দো একটা পেন্টিং দেখলেন, তৎকালীন সময়ে লিওনার্দো, মাইকেলেঞ্জেলোর সিস্টিন চ্যাপেল সত্যি অসাধারণ, সব দিকে তাদের সুনাম। কিন্তু তাই বলে রাফায়েল যে তাদেরকে ঈর্ষা করে তাদের পেন্টিং দেখবে না বা তাদের কাছ থেকে কিছু শিখবে না, এমন মেন্টালিটি ছিল না। তিনি শত্রুর কাছ থেকেও ভালো গুণাবলীগুলো অর্জন করতেন। তার মানে শিক্ষার্থীর মন নিয়ে, অ্যাজ এ স্টুডেন্ট আমি সবকিছু থেকে ভালো ভালো জিনিসগুলো কালেক্ট করি। এই কারণে রাফায়েল সানজিও তার পেন্টিং এর মধ্যে দেখবেন তিনি লিওনার্দোর কিছু শিল্পের বৈশিষ্ট্য, যেগুলো তার মনে হয়েছে যে এই জিনিসটা আমার রিসিভ করা দরকার, এই জিনিসটা হয়তো আমার কাছে গ্যাপ আছে, তিনি লিওনার্দোর কাছ থেকে সেই জিনিসটা, তার পেন্টিং থেকে সেই সেই গুণটা বা সেই রকম সেই ধারাটা তিনি নিয়েছেন। এবং মাইকেলেঞ্জেলোর সিস্টিন চ্যাপেলের যে যত কাজ তিনি কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখতেন। সিস্টিন চ্যাপেলে মাইকেল অ্যাঞ্জেলো, এই তিনটা নাম আমার গুলিয়ে যাচ্ছে বারবারই, সরি এর জন্য। মাইকেল অ্যাঞ্জেলো সিস্টিন চ্যাপেলের চার্চের দেওয়ালে অনেক উপরে সিলিং এর মধ্যে এইরকম ভাবে কাজ করছেন, আঁকছেন, কিন্তু এত ভালো কাজ লুকিয়ে লুকিয়ে রাফায়েল সানজে দেখছেন। আর এই জিনিসটার তো টের পায়, শিল্পী তো টের পায় যে কে কখন থেকে ফলো করছে। সবসময় যে তিনি একবারে ওই এরকম ভাবে কাজ করছেন তাহলে তো মাইকেল অ্যাঞ্জেলো, এই কে দেখছিস তুই, মানে এই ধরনের একটু ধমকানো, ভালোবাসার সাথে, খুব ঈর্ষার সাথে নয়। এটা যে মন থেকে খুব ঈর্ষা করতো এমনটা নয়। এমনটা করলে আহ লিওনার্দোর 1 বছর পরে রাফায়েল মারা গেল, আর কি বলে, পরপর দুজন শিল্পীর মৃত্যুর পরে মাইকেল অ্যাঞ্জেলো খুব কষ্ট পেল। এই কষ্টটা তিনি পেতেন না, কারণ তিনি ভালোবাসতেন। মাইকেল অ্যাঞ্জেলো যতই কঠিন মানুষ হোক, কিন্তু তার মধ্যে ভালোবাসা ছিল। তো ঠিক আছে, আমরা মাইকেল অ্যাঞ্জেলোতে আবার ফিরে গেছিলাম। তো এখন রাফায়েলে আসি। তো রাফায়েল তিনি মাইকেল অ্যাঞ্জেলোর পেন্টিং থেকে বা ফ্রেস্কো থেকে ভালো ভালো জিনিসগুলো, বিশেষ বৈশিষ্ট্যগুলো শিল্পের যেগুলো থাকে সেগুলো তিনি রিসিভ করতেন। এবং তিনি রেনেসাঁ পূর্ববর্তী সময়ের যে শিল্পী যারা ছিলেন তাদের যে পেন্টিং গুলো ছিল, এবং কি ক্লাসিক্যাল ধারার যে পেন্টিং গুলো, গ্রিক ক্লাসিক্যাল ধারার যে পেন্টিং গুলো,
রিয়েলিস্টিক ধারার যে বাস্তব যে ধারা পেন্টিং গুলো, সেগুলো থেকেও তিনি ভালো বিষয়গুলোকে কালেক্ট করতেন। দ্যাট মিনস সমস্ত জিনিস থেকে সুন্দর সুন্দর জিনিসগুলো বেছে বেছে নিয়ে একটা জিনিস তৈরি করলে তো সেটা আরো সুন্দর হবে। সেম জিনিসটা ঘটেছে রাফায়েল সানচের পেন্টিং গুলোতে। একদম রিয়েলিস্টিক, বাস্তব, সবকিছু সুন্দর। কারণ তিনি সমস্ত বড় বড় শিল্পীদের কাছ থেকে যে ভালো ভালো বৈশিষ্ট্য বা গুণাবলী গুলো রয়েছে শিল্প জগতের, সেগুলো রিসিভ করে তার পেন্টিং এর মধ্যে প্রয়োগ করতেন। আর এই জন্য তার ছবিগুলো হতো মানবিক, কমনীয়, এইরকম কিছু মাতৃসুলভ, মনে হচ্ছে ভিতরে আত্মা আছে কিন্তু চুপ করে একজন ম্যাডোনা দাঁড়িয়ে আছে, একজন জ্যান্ত মানুষ যেমন দাঁড়িয়ে থাকে, সেম একটা বিষয়। ম্যাডোনা তার জীবনের সবচেয়ে সেরা শিল্পকর্ম এই কারণেই, কারণ এখানে মাতৃ মাতৃ মাতৃমূর্তি বা মাতৃ পেন্টিং যেটা বলেন, মায়ের যে ছবি, এই ম্যাডোনাকে সেই সময়ে প্রচুর সম্মান করা হতো। কারণ সেই সময়ও কিন্তু প্রটেস্ট্যান্টরা আসেনি, জাস্ট রোমান ক্যাথলিকরা চলছে, পোপের শাসন চলছে। পোপ যা বলবে তাই সত্য, পোপ হচ্ছে ঈশ্বরের প্রেরিত পুরুষ টাইপের, এই ধরনের একটা ভালো আপার লেভেলের একটা বিশ্বাসের সাথে সম্মান। তো সেই সময় জাস্ট মেরি এবং শিশু যিশু, শিশু যিশুর চাইতে মেরিকে বেশি প্রাধান্য দেওয়া হতো। একজন পবিত্র মা হিসেবে যিনি একজন পবিত্র শিশুকে ধারণ করেছেন। মা পবিত্র না হলে শিশু পবিত্র হয়ে ওই মায়ের গর্ভে জন্ম নিত না। এই জন্য মেরিকে প্রচুর সম্মান, আর মেরিকে মা হিসেবে তারা যতটা সম্মান দিত, সেই সম্মানীয় মানুষটার ছবি যখন একজন আঁকছেন বাস্তব করে একদম রিয়েলিস্টিক ভাবে, তখন তো সেই ছবিটাকে সবাই ভালোবাসবে, সবাই সম্মান করবে। তো স্টুডিওতে যখন তার মেরি বা ম্যাডোনা ছবির অনেকগুলো মানে হয়ে গেছে, ম্যাডোনার অনেক ছবি হয়ে গেছে, তো সবাই আসতেন তার স্টুডিওতে, এসে তার ম্যাডোনা ছবিগুলোতে দেখতেন, আর সেই ম্যাডোনা ছবিগুলোর জন্য যা যা উপহার নিয়ে আসতেন, সেই উপহারগুলো ম্যাডোনার পায়ের নিচে রাখতেন। এবং তার স্টুডিওতে পোপ আসতেন, পোপ পর্যন্ত তার স্টুডিওতে এসে তার শিল্পকর্মগুলো দেখতেন। অন্যান্য সাধারণ অনেক মানুষ তার স্টুডিওতে আসতেন। একটা গল্প আপনাদেরকে বলি তার জীবনের। শিল্পী রাফায়েল সানজিও একান্ত মনে ছবি আঁকছেন তার স্টুডিওতে বসে, কিন্তু শিল্পীর এই যে গুণ, এই যে প্রতিভা, এই যে ভালো বৈশিষ্ট্যগুলো, হ্যাঁ, তার যে সুন্দর সুদর্শন একজন পুরুষ, এত সুনাম, তার কেউ বদনাম করছে না। তিনি ব্যবহারে যেমন অমায়িক, নমনীয়, কমনীয় মনের মানুষ, তেমনি তার ছবিও অসাধারণ। ঈর্ষা তো হবেই। তো এই ঈর্ষার জায়গা থেকে তার শত্রু তাকে মারার জন্য দুইজন ঘাতককে পাঠালেন, যে সানজিওকে শেষ করে দিয়ে আসেন। তো এই দুজন ঘাতক রুমের দরজা খুলে ছবি আঁকছেন শিল্পী। ঘাতক দুজন দরজা খোলা পেয়ে ঢুকে পড়লেন স্টুডিওর ভেতরে। তারা দেখে অবাক, তাদের চোখ গেছে, শিল্পী ছবি আঁকছেন এই জায়গায়, চোখ ওইখানে গেছে তো গেছে, তাদের চোখ আর সরছে না। এত সুন্দর বাস্তব ম্যাডোনা আঁকছেন তিনি সেই সময়ে। তারা যে খুন করতে গেছে শিল্পীকে, তারা সেটা ভুলেই গেছে। কি মহা মুশকিল, খুন করতে গিয়ে ভুলে গেছে। তো শিল্পীর পেন্টিং করতে করতে শিল্পী পিছন থেকে ঘুরে দেখালেন, তিনি মনে করছেন যথারীতি তার স্টুডিওতে যারা আসেন ছবি দেখার জন্য সেরকমই হয়তো কেউ আসছে, দুজন। তাদেরকে শিল্পী যে ছবিটা আঁকছেন ম্যাডোনা, সেটার বিষয়বস্তুগুলো তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে ম্যাডোনা এই কারণে এই, তারা সুন্দর বুঝছেন। তাদেরকে আপ্যায়নের জন্য শিল্পী নাস্তার ব্যবস্থা করলেন, তারা নাস্তা খেলেন। এখন বলেন, ওই দুজন মানুষ কি শিল্পীকে মারতে পারবে? আর তারা শিল্পীর ব্যবহার, শিল্পীর শিল্পকর্ম দেখে তাদের পাপের কথা শিল্পীর সামনে বললেন, যে আমরা আসলে আপনাকে খুন করতে এসেছিলাম, আমাদেরকে এই লোক পাঠিয়েছে, তো আসলে আমাদের ভুল হয়ে গেছে, যে এমন আপনার ব্যবহার, আপনি এ ধরনের একজন মানুষকে আসলে আমরা খুন করতে এসেছি, আসলে আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করবেন। তারা তাদের পাপের কথাটা ওই জায়গায় শিল্পীর সামনে উন্মোচন করে দিয়েছেন। তো এমন মানুষ আসলে আর হতে হয় কিনা আমি জানি না, যে শিল্পী রাফায়েল, এই জন্যই আমার শিল্পী রাফায়েল খুব পছন্দ, যে অল্প জীবনে তিনি যা কিছু করেছেন। আমাদের বাংলাদেশি একজন কবি
সাহিত্যিক সুকান্ত ভট্টাচার্যের নাম আপনারা শুনেছেন। অল্প জীবন তিনিও কিন্তু বেঁচে ছিলেন, কিন্তু ওই জীবনের মধ্যেই তিনি যেমন সুনাম খ্যাতি অর্জন করেছিলেন, শিল্পী রাফায়েল সেম। শিল্পী রাফায়েল একই ধরনের মানুষ। শিল্পী রাফায়েল সানজিওর শিল্পের বৈশিষ্ট্যগুলো দেখি এবার। প্রচুর পড়তে হবে এবং কিছু কিছু বিষয় পয়েন্ট আউট করে মনে রাখতে হবে। আমরাও পড়াশোনা করি, এটা আসলে মনে রাখা খুব টাফ। আর একটু এই জন্য বেশি বেশি করে পড়তে হবে, কারণ আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এই কথাগুলোর মধ্যে কিন্তু শিল্পীর শিল্পকর্মের বৈশিষ্ট্যগুলো অন্তর্ভুক্ত ছিল। যেমন তার শিল্পকর্মের বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে ক্লাসিক্যাল ক্লাসিক্যাল ধারার ক্লাসিক্যাল ধারার অন্তর্ভুক্ততা আচ্ছা, ভুক্তি। ক্লাসিক্যাল ধারার অন্তর্ভুক্তি, দ্যাট মিনস আপনাদেরকে বলা হলো যে তিনি গ্রিক যে ক্লাসিক্যাল ধারা, যেমন ডেভিড কি বাস্তব একটা ভাস্কর্য, এই ভাস্কর্যেও কিন্তু ক্লাসিক্যাল ধারার যে স্ট্রাকচার, ক্লাসিক্যাল ধারার যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য কিন্তু মাইকেল অ্যাঞ্জেলো গ্রিক ডেভিডের মধ্যে দিচ্ছেন, যার কারণে এত সুন্দর একটা বডি তিনি খোদাই করতে পেরেছেন। সেম জিনিসটাই শিল্পী রাফায়েল সানজিও কি করলেন, ক্লাসিক্যাল ধাঁচের প্রভাব, ক্লাসিক্যাল ধারার অন্তর্ভুক্তি অথবা ক্লাসিক্যাল ধাঁচের যে প্রভাব, সেই প্রভাবটা তার শিল্পকর্মের একটা অন্যতম বৈশিষ্ট্য। রিয়েলিস্টিক বাট ক্লাসিক্যাল একটা ভঙ্গি আছে, একটা দাঁড়িয়ে থাকার মধ্যেও একটা মানে একটা স্টাইল আছে, সেই স্টাইলটা হচ্ছে ক্লাসিক্যাল স্টাইল। এবং বহু চরিত্রের চরিত্রের সমা বহু চরিত্রের সমাবেশ, মানে অনেকগুলো চরিত্রকে তিনি উপস্থাপন করতেন তার এক একটা পেন্টিং এ, 7টা 8টা 10টা, তার উপর এইরকম ভাবে তার একটা পেন্টিং মাত্র দুই একটা ফিগার নিয়ে করা হয়নি, অনেকগুলো চরিত্রের সমাবেশ তিনি তার পেন্টিং এর মধ্যে করেছিলেন। এবং আদর্শ সৌন্দর্যের প্রকাশ, আদর্শ সৌন্দর্যের প্রকাশ বলছি, আপনারা একটু মনে করবেন, মনে রাখবেন, ক্লাসিক্যাল ধারার অন্তর্ভুক্ত ছিল এবং বহু চরিত্রের সমাবেশ ঘটাতেন তার শিল্পকর্মের মধ্যে, এবং আদর্শ সৌন্দর্যের প্রকাশ তিনি করতেন, এবং কোমল রঙের ব্যবহার, কোমল রঙের ব্যবহার, আরেকটা কমনীয়তা। কমনীয়তা বৈশিষ্ট্যটা হচ্ছে ম্যাডোনার মধ্যে সবচেয়ে বেশি। কমনীয়তা বা বাৎসল্য বা শিশুদেরকে ভালোবাসার বিষয়টা। দেখছি কোমল কোমল রঙের ব্যবহার, হ্যাঁ ক্লাসিক্যাল ধারণা, বহুচরিত্রের সমাবেশ, আদর্শ সৌন্দর্যের প্রকাশ, কোমল রঙের ব্যবহার, কমনীয়তা, বাৎসল্য বাৎসল্য সরলতা। আরেকটা বৈশিষ্ট্য মনে করি, খ্রিস্ট ধর্ম।
মানে আপনারা হিন্দুদের দেবী দেবদেবীদের দেখছেন কিনা, তারা যে দুর্গা পূজা বা কালী পূজা, বিশেষত দুর্গা পূজা অনেকগুলো সাবজেক্ট থাকে। হ্যাঁ, দেবী দুর্গা থাকেন, অসুর থাকেন, কার্তিক, গণেশ, এই ধরনের। তো এইখানে যেমন একটা ক্যানভাসে যদি ধরি 4টা 5টা 6টা 7টা ধরনের ফিগার থাকে, তো সেম। এবং ওই ফিগারগুলোর মধ্যে দেখবেন হাতের আঙ্গুল, তাদের বডি শেপ, তাদের ড্রেপারি, যে কাপড় চোপড়ের বিষয়টা থাকে, এই যে এটার মধ্যে যে একটা মানবিক বা মানুষের আদলে তৈরি করে, কিন্তু সবচেয়ে সুন্দর মানুষ, সবচেয়ে সুন্দর একটা ফেস, দেবী দুর্গার মুখের ফেসটা যে এত সুন্দর করে তৈরি করা হয়, দেখে যেন পছন্দ হয় সবার, বা দেখে যেন একজন মায়ের মুখের মতো মনে হয়, সবচেয়ে সুন্দর এবং মাতৃসুলভ একটা চেহারা। তো এই জিনিসগুলো যে একটা ভাস্কর্যের মধ্যে, ডেভিডের মধ্যে যে বডি শেপের যে একটা সুন্দর আদল, হ্যাঁ, যেটা পত্তলিকার বা ভাস্কর্য, ভাস্কর্য পত্তলিকা, আপনারা ভাস্কর্যকে অনেক সময় অনেকে বলে যে মূর্তি, আসলে মূর্তি ভাস্কর্যের মধ্যে ডিফারেন্স আছে। মূর্তি হচ্ছে পূজা করা হয়, ভাস্কর্য পূজা করা হয় না, এটা একটা মেইন ডিফারেন্স। তো এই পত্তলিকতা বা মূর্তি তৈরি করতে গেলে যে ধরনের মসৃণতা, যে ধরনের মানে কমনীয়তা শরীরের মধ্যে লক্ষ্য করা যায়, সেই জিনিসটা ছিল। এবং ম্যাক্সিমামই হচ্ছে তার এই জায়গাটাতে তিনি খ্রিস্ট ধর্ম সম্পর্কিত যেরকম যে চিত্রগুলো, যে গল্পগুলো, কাহিনীগুলো, সেইগুলোর ভিত্তিতে তিনি, অর্থাৎ এখানে বলা যেতে পারে তার বৈশিষ্ট্যের মধ্যে তিনি ধর্মীয় বিষয়বস্তু এবং পৌত্তলিকতার আদলে তিনি এই শিল্পকর্মগুলো তৈরি করতেন বেশিরভাগই। ঠিক আছে, মিশিয়ে দিলাম। তো শিল্পী রাফায়েল সানজিওকে পরবর্তীতে সেন্ট পিটার্সের স্থপতি হিসেবেও তাকে নিয়োগ করছিলেন পোপ, কারণ তিনি পোপের খুবই কাছের মানুষ ছিলেন। পোপ 10ম লিও এবং পোপ আচ্ছা ঠিক আছে, দুইজন পোপের খুব ভালো প্যাট্রন তিনি পেয়েছিলেন। এই দুজন পোপ তাদের শিল্পী রাফায়েল সানজিওকে পৃষ্ঠপোষকতা যেমন করতেন, বিভিন্ন রকমের দায়িত্ব দিতেন। পুরনো যত চার্চ আছে, পুরনো চার্চগুলোর তদারকির জন্য তাকে দায়িত্ব দেওয়া হলো। এই জন্য তাকে পুরনো চার্চগুলো তদারকির জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো রাফায়েল সানজিওকে। তো এইভাবে তিনি খুব ব্যস্ত একটা মানুষ ছিলেন। এদিকে তার স্টুডিওতে কাজ তো আছেই, প্লাস স্টুডিওর কাজগুলো তার শিষ্যরা ম্যাক্সিমাম করে থাকে, তিনি গুরুত্বপূর্ণ কাজগুলো করেন। এইভাবে তিনি বিভিন্ন দায়িত্বের সাথে যখন জড়িয়ে পড়লেন, তার ব্যস্ততা আসলো জীবনে। সুনাম, সুখ্যাতি, যশ, অর্থ, সম্পদ সবই পেয়েছেন। প্রচুর ছবি এঁকেছেন, প্রচুর ছবি এঁকেছেন, সেগুলো সব বড় বড় ক্যানভাসে, এবং বড় বড় ক্যানভাসে ছবি এঁকেছেন, এবং অনেক ফিগারের সমাবেশ করে ছবি এঁকেছেন। তারপরেও তিনি লিওনার্দো, মাইকেলেঞ্জেলো থেকে সবচেয়ে বেশি পেন্টিং করেছেন। তিনি একাধারে স্থপতি এবং ভাস্কর্যের ক্ষেত্রেও তার অবদান রয়েছে। তবে কি ভাস্কর্যগুলো তিনি করেছেন এটা উল্লেখ নেই, তবে তাকে ভাস্কর হিসেবেও আখ্যায়িত করা হয়। তো এই ব্যস্ততার মধ্যেই একদিন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। এই অসুস্থ হয়ে পড়ে, এই অসুস্থতা অবস্থাতেও তিনি ছবি এঁকেছেন। এক পর্যায়ে তিনি দেহত্যাগ করেন। সেটা কত সালে? 1520 সালের গুড ফ্রাইডে তিথিতে। ফ্রাইডে তিথিতে, ঠিক আছে। তিনি গুড ফ্রাইডে তিথিতে মাত্র 37 বছর বয়সে মারা যান। তার জীবনের অন্যতম সেরা শিল্পকর্মগুলোর মধ্যে রয়েছে স্কুল অফ অ্যাথেন্স, ম্যাডোনা সিরিজ, এবং তিনি প্রতিকৃতিও করেছেন অনেক, পোর্ট্রেটও করেছেন অনেক। ঠিক আছে, দ্য স্কুল অফ অ্যাথেন্স, ম্যাডোনা সিরিজ, এবং তার জীবনের প্রথম আঁকা ছবি হচ্ছে মেরির বিবাহ বা ম্যারিজ অফ ভার্জিন। ঠিক আছে,
এই কিছু বিষয় মনে রাখলেই চলবে। শিল্পী রাফায়েল সানজিও ছোট্ট জীবনী, অল্প দিন বেঁচেছেন, এবং এখানেই রাফায়েল সানজিওর অমর কীর্তিগুলো, তার বেশিরভাগ ছবি রয়েছে বর্তমান ভ্যাটিকান সিটির আন্ডারে, ভ্যাটিকান সিটির তত্ত্বাবধানে, ভ্যাটিকান সিটির চার্চের দেওয়ালে। এবং যেহেতু পোপ তার প্যাট্রোনাইজ ছিলেন, সুতরাং সমস্ত ছবিগুলোই মোটামুটি পোপ হোল্ড করেন, বা পোপের যে রাষ্ট্রীয় আহ, রাজ্য বা রাষ্ট্রীয়ভাবে পোপ সেই ছবিগুলোর অধিকারী হয়ে যায় এই পর্যায়ে। এরপরে আমরা যে শিল্পীর জীবনী পড়বো, তিনি শিল্পী র্যামব্র্যান্ড। র্যামব্র্যান্ড, শিল্পী র্যামব্র্যান্ড। শিল্পী র্যামব্র্যান্ড সম্পর্কে জানবো আমরা। তিনি জন্মগ্রহণ করেছেন 1600 সালে। মিনস রেনেসাঁস শেষ হয়ে রেনেসাঁ বিভিন্ন দেশে ছড়াই গেছে, এবং পরবর্তী শিল্প আমরা দেখি যে রেনেসাঁ তো ইতালি ভিত্তিক ছিল, পরবর্তীতে এটা ফ্রান্স গেছে, ফ্রান্স থেকে আশেপাশের যত দেশ যেমন জার্মানি গেছে, নেদারল্যান্ড গেছে। তো সেই ধরনের একটি দেশ নেদারল্যান্ড, সেখানকার একজন শিল্পী র্যামব্র্যান্ড সম্পর্কে পড়ছি। 1606 সালে এটা জন্ম, ঠিক আছে। মৃত্যু 1669। 1606 সালে জন্মগ্রহণ করলেন এবং তিনি মারা গেলেন 1669 সালে। শিল্পী র্যামব্র্যান্ড, তিনি ওলন্দাজ একজন শিল্পী। তার জন্ম হয়েছিল মোটামুটি মধ্যবিত্ত একটা ফ্যামিলিতে। তার বাবা ছিলেন ব্যবসায়িক। বাবা চেয়েছিলেন ছেলে শিক্ষা লাভ করার পরে তার মতো বিভিন্ন ব্যবসার সাথে জড়িয়ে পড়ে তিনি যেভাবে, তার বাবা যেভাবে জীবনযাপন করতেন, একজন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, সেইভাবে তার ছেলে, পঞ্চম ছেলে ছিলেন তো, 5 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট, র্যামব্র্যান্ড। কিন্তু ছেলের মধ্যে প্রতিভা দেখা দিল ছোটবেলাতে ছবি আঁকা আঁকি প্রতি। অঙ্কের খাতায় তিনি ছবি আঁকা অঙ্ক করতেন, যে অঙ্কের খাতার তো আপনারা জানেন, আপনারা যারা ছোটবেলা থেকে ছবি আঁকেন তারাও কিন্তু এই কাজটা করেছেন, আমিও করেছি। অঙ্ক করেছি, তার ফাঁকে যে অংশগুলো, পৃষ্ঠার যে অংশগুলো ফাঁকা থাকতো সেগুলোতে মনের অজান্তেই বিভিন্ন রকমের ছবি আঁকাআঁকি করতাম। তো এই বিষয়গুলো হচ্ছে লক্ষ্য করলেন তার বাবা। এই জন্য তাকে যেহেতু ছবি আঁকার প্রতি ছেলের ভালোবাসা ঝোঁক, এই জন্য তাকে শিক্ষানবিশ, তখন শিক্ষা গুরু ভিত্তিক ছিল। এখন যেমন প্রতিষ্ঠান ভিত্তিক আমরা চারুকলা ভিত্তিক, বা যেটাকে প্রতিষ্ঠান ভিত্তিক বলে, এই চারুকলা ভিত্তিক আমরা শিক্ষা লাভ করি। তো তারা সেই সময় গুরু ভিত্তিক শিক্ষা প্রচলিত ছিল। তো গুরু ভিত্তিক শিক্ষা প্রচলিত ছিল, এই জন্য 1620 সালের দিকে, 1620 সালে তার গুরু ছিল জ্যাকব ভ্যান। জ্যাকব ভ্যান ফার্স্ট, হ্যাঁ। অল্প কিছুদিন তিনি জ্যাকব ভ্যানের কাছে শিক্ষানবিশ হিসেবে ছিলেন, এবং পরবর্তীতে তাকে আবার ওই 1620 সালে একই বছরে তার পরবর্তী গুরুর কাছে তাকে সেই সময় হচ্ছে আমস্টারডামের বিখ্যাত প্রতিকৃতি চিত্রকর, তার কাছে পাঠানো হলো পিটার পিটার লাস্টম্যান। পিটার, PIETER, পিটার লাস্টম্যান। এই পিটার লাস্টম্যানই হচ্ছে আমস্টারডামের বিখ্যাত প্রতিকৃতি চিত্রকর। AMESTER
আমস্টারডামের বিখ্যাত প্রতিকৃতি বা পোর্ট্রেট 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 আর্টিস্ট ফিয়েটার লাস্টম্যানের কাছে শিক্ষানবিশ শুরু করেন একই বছরে, এবং এটা শেষ করেছিলেন তিনি 1624 সালে। 1624 সালে তিনি তার শিক্ষানবিশ কাল শেষ করে আবার লেইডেনে চলে যান। লেইডেন হচ্ছে শিল্পীর জন্মস্থান, ঠিক আছে, লেইডেন শহর, লেইডেন, লে এ লেইডেন, লেইডেন। সেই সময়ে লেইডেন ছিল একটা গোল্ডেন এজ বা স্বর্ণ যুগ, লেইডেনে চলছে সেই সময়ে, ঠিক আছে। লেইডেন থেকে তিনি আমস্টারডামে আসেন শিক্ষানবিশ গ্রহণ করার জন্য। এখান থেকে পরবর্তী শিক্ষানবিশ শেষ করলেন 4 বছরে। তারপর তিনি আবার লেইডেনে ব্যাক করলেন। লেইডেনে ব্যাক করে তিনি খুলে বসলেন হচ্ছে স্টুডিও। স্টুডিও খুলে বসলেন এই কারণে, তখন হচ্ছে স্টুডিও ভিত্তিক শিল্প চর্চা হতো। বড় বড় শিল্পী বা মাঝারি শিল্পী যাই বলেন, সবার তো ভাগ্যের সেইভাবে পরিবর্তন ঘটে না তার শিল্পী জীবনে। ম্যাক্সিমাম শিল্পী অভাব, দুঃখ, কষ্টে, অর্থ কষ্ট, বিশেষ করে অর্থ কষ্টে জীবনযাপন পার করেছেন। সবাই লিওনার্দোর মতো ওই ডিউকে ভালোবাসা, পোপের ভালোবাসা পেয়ে অর্থের যশের প্রতিপত্তিতে সুখী স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারেননি। যেমন কিছুটা কষ্ট মাইকেল অ্যাঞ্জেলোরও হয়েছিল, সেম জিনিসটাই তিনিও স্টুডিও খুলে বসলেন। র্যামব্র্যান্ড হচ্ছে এমন শিল্পী, একটু শর্ট করে বলে দেই যে র্যামব্র্যান্ড হচ্ছেন সেই শিল্পী যিনি তার জীবনের শুরুর দিকে গল্পটা নাটকীয়, খুবই রোমান্টিক, খুবই আহ অর্থ, যশ, সুনাম, খ্যাতি সব জায়গায় ছড়াই যাচ্ছে র্যামব্র্যান্ডের। এই অবস্থায় তার প্রথম জীবন শুরু হয়। পোর্ট্রেট আর্টিস্ট, যেহেতু তার শিক্ষাগুরু ছিলেন একজন বিখ্যাত পোর্ট্রেট আর্টিস্ট বা প্রতিকৃতি চিত্রকর, এই জন্যই তিনি যে পোর্ট্রেটে সবচেয়ে বেশি ভালো করলেন, ঠিক আছে। শুধু পোর্ট্রেট না, তিনি অনেক ড্রয়িং করেছেন। তিনি তেল রঙের কাজ করেছেন, তিনি পেন্সিল ড্রয়িং করেছেন অনেক, তিনি এচিং এ কাজ করেছেন। এচিং একটি মাধ্যম, এটা হচ্ছে এচিং মাধ্যমটা হচ্ছে পাতের ধাতব পাতের উপরে, এটা হচ্ছে আমাদের প্রিন্ট মেকার, যারা প্রিন্ট মেকিং একটা পদ্ধতিতে এচিং করে তিনি ছবি এঁকেছেন। তো সুতরাং তিনি যেমন পোর্ট্রেট করেছেন বহুত, তিনি এচিং এ ছিলেন সব থেকে ভালো। তার সমসাময়িক প্রিন্ট মেকার খুব কম ছিল। তিনি যে ধাঁচের, যে লেভেলের প্রিন্ট মেকার ছিলেন বা এচিং এ দক্ষ ছিলেন, সুতরাং তার সমসাময়িক প্রিন্ট মেকার খুব কম ছিল। তিনি পোর্ট্রেট আর্টিস্ট হিসেবেই বিখ্যাত ছিলেন, শিল্পী র্যামব্র্যান্ড, ঠিক আছে। তো তিনি যখন লেইডেনে ফিরে আসলেন, লেইডেন থেকে আবার তিনি ব্যাক করলেন হচ্ছে আমস্টারডামে ব্যাক করার পরে সেখানে অনেক অর্থশালী মানুষের তিনি ফরমাইশ পেতে শুরু করলেন। ভেনিস কমিশন ওয়ার্ক পাওয়া শুরু করলেন, আমার একটা পোর্ট্রেট করে দাও, আমার একটা পোর্ট্রেট করে দাও, আমার এই কাজ করে দাও। এইভাবে তিনি অনেক অনেক পোর্ট্রেট করে দিচ্ছেন, অনেক পোর্ট্রেট ভালো আঁকছেন। এর মধ্যে তার একজন ভালো শিল্পী, আমাদের আর্ট ডিলার, যিনি, তার সাথে পরিচয় হলো। আর্ট ডিলারের সাথে পরিচয় হওয়ার পরে আর্ট ডিলারের বাসায় থাকা শুরু করলেন, এবং পরবর্তীতে আর্ট ডিলারের একজন বাসায় থাকা মেয়ে, আর্ট ডিলারের আত্মীয়, তার সাথে বিয়ে হলো। নাম কি বলেন তো? সাকসিয়া। সাকসিয়া নামের ক্ষেত্রে একটু উলটপালট হতে পারে, কারণ তাদের নামগুলো নেদারল্যান্ড ভিত্তিক নাম, তো একটু বানানের ক্ষেত্রে একটু 19-20 হয়। যেমন আমাদের বাঙালিদের নাম বিদেশের উচ্চারণ করতে গেলে একটু অন্যরকম লাগে, তো সেই রকম ভাবে আমরা যখন তাদের নামগুলো উচ্চারণ করবো একটু ভিন্ন রকম হবে। তো সাকসিয়া হচ্ছে তার ওয়ার্ড। বিয়ে করলেন, বিয়ে করার পর এমনিতেই তার অনেক অর্থ সম্পদ হলো।
বিয়ে করার পর তার স্ত্রীর পক্ষ থেকে আরো সম্পদ পেলেন। এইভাবে তিনি খুব ভোগ বিলাসী একদম মানে নিজের জীবন সম্পর্কে এবং পুরনো কিছু শিল্পের কাজ আহ সেগুলো সংগ্রহ করলেন, পুরনো কিছু শিল্পকর্ম সংগ্রহ করলেন, একটা প্রাসাদ সময় একটা বাড়ি তৈরি করলেন। এইভাবে তিনি তার প্রথম জীবনের ঘটনা বলছি, অনেক আমোদ প্রমোদ উল্লাসে তার জীবনযাপন কাটছে, ভালো শিল্পী। কিন্তু তার এই সুখ বেশি দিন টেকেনি। অল্প কিছুদিন পর বিয়ের প্রায় 7 বছরের মধ্যে তার তিনটি সন্তানের মৃত্যু তাকে ড্যামেজ করে দিল মানসিকভাবে। তাও মানসিকভাবে তিনি সেইভাবে ড্যামেজ হননি, কিন্তু তার জীবনের জাস্ট অধপতন গুলো শুরু করলো। তার 3টি সন্তান মারা যাওয়ার পর চতুর্থ সন্তান টিটাস টিটস বা টিটাস যাই বলেন, সে বেঁচে ছিল একমাত্র। এই সন্তান জন্মের 1 বছর পর তার ওয়াইফ মারা যায় 1642 সালের দিকে। ওয়াইফ মারা গিয়ে পড়লেন বেকায়দায় বেচারা, বউ ছাড়া। এই যে তার জীবনের যে উল্লাস, তার জীবনের যে ভোগ বিলাস, এই যে যে জিনিসগুলো ছিল, তিনি কিন্তু এই অতিরিক্ত ভোগ বিলাসের কারণেই ঋণী হতে থাকলেন, ঋণগ্রস্ত হতে থাকলেন। তিনি বিভিন্ন ভাবে আর্থিকভাবে লোকসানের দিকে যাচ্ছেন। প্রয়োজনের অতিরিক্ত খরচ করলে যেটা হয়, তার জীবনে এটা ঘটলো। এবং পরবর্তীতে তিনি দেউলিয়াও হয়ে গেছেন। তার মানে তিনি তার সম্পদ ঘর বাড়ি ছেড়ে দিয়ে সবকিছু ছেড়ে তাকে এক সময় রাস্তায় নামতে হয়েছে ছেলে সন্তান নিয়ে। এবং পরবর্তীতে তিনি তার গৃহকর্মী হিসেবে যে মহিলা ছিল তাকে বিয়ে করেছেন। তো সেই তাকে বিয়ে করে তার প্রত্যেকটা দ্বিতীয় ওয়াইফ এবং তার ফার্স্ট ওয়াইফ সাসিয়া দুজনেই যথেষ্ট তাকে সহযোগিতা করেছেন শিল্পীকে তার কাজে, তার বিভিন্ন চিত্রকর্মে। কিন্তু কমেন্ট গুলো দেখি একটু। তার স্ত্রী চতুর্থ সন্তান টাইটাস, হ্যাঁ তিতাস এক জায়গায় লেখা আছে, টাইটাস। এচিং কি? এচিং কি স্যার? এচিং হচ্ছে প্রিন্ট মেকিং এর একটা পদ্ধতি, যেমন উডকাট একটা পদ্ধতি, এচিং একটা পদ্ধতি। উডকাটে যেমন কাঠের একটা প্যানেল, বা আমরা যেটা করি হচ্ছে একটা প্লাইউডের মধ্যে আমাদের যে টুলস গুলো থাকে, এই টুলস দিয়ে খোদাই করে, মানে এইভাবে ধরে চিকন চিকন লাইন কেটে আমরা লাইট এন্ড শেডের মাধ্যমে যে জায়গাটা লাইট থাকে সেই জায়গাটা বেশি খোদাই করা হয়, যে জায়গাটাতে লাইট থাকে কম, ডার্ক ছবির যে অংশটা সেই অংশটাকে আমরা কম খোদাই করি, তার মানে সেখানে কালি লেগে সেটা ছাপ ওঠে। এচিং হচ্ছে একটা পাতের উপরে, ধাতব পাতের উপরে সেটাকে নিডলের মতো কিছু সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করার জন্য টুলস আছে, সেই টুলস দিয়ে ধাতব পাতের উপরে লাইট এন্ড শেড ধরে ছবি এঁকে আগে ছবিটা এঁকে নিতে হয়, তারপর সেটাতে খোদাই করতে হয়। খোদাই করে এসিড দিয়ে সেটাকে আবার চুবিয়ে বিভিন্ন প্রসেস প্রক্রিয়া আছে, এরপর সেটাকে ছাপ নেওয়া হয়। দ্যাট মিনস এটা হচ্ছে প্রিন্ট মেকিং একটা পদ্ধতি। কোনো একটি সমতল পাতের উপরে খোদাই করে সেটা থেকে ছাপ নেওয়া, কাগজ দিয়ে সেটাকে ছাপ নেওয়া, ছাপ নিয়ে যে ছবিটা আসবে সেটাই হচ্ছে ফাইনাল কাজ। এবং একটা পাতের উপরে কাজ করার পর প্রিন্ট মেকিং দের একটা সুবিধা, প্রিন্ট মেকিং এর একটা সুবিধা হয় কি, আপনি একটা কাঠের উপরে কাজ করলেন, ছবি আঁকলেন খোদাই করে, এটা থেকে আপনি 10 থেকে 12টা বা তারও অধিক কপি নিতে পারবেন। আপনাকে আলাদা আলাদা ভাবে, যেমন আমরা যখন পেন্টিং করি আলাদা আলাদা ভাবে পেন্টিং করতে হবে আপনাকে, এমনটা নয়। একই কাজের একটা ফটোকপি মেশিনের মতো এক কাজ থেকে আপনি এক কাজ থেকে 3 থেকে 4টা 10 থেকে 12টা বিভিন্ন ভাবে আপনি প্রিন্ট নিতে পারেন। এটাই হলো একটা পদ্ধতি, এটা হচ্ছে একটা প্রিন্ট মেকিং পদ্ধতি। আর আরেকজন প্রশ্ন করেছেন গুড ফ্রাইডে তিথি। গুড ফ্রাইডে তিথি হচ্ছে যিশুর মৃত্যুর দিন, শুক্রবার তিনি মারা যান, তিনি পুনরুত্থিত হন, মৃত্যুর পর আবার জীবিত হবেন। তিনি এটা বলে গেছেন তার জীবদ্দশায় যে আমি মারা যাব, আমার মৃত্যুর 3 দিন পর আমি আবার জীবিত হব, পুনরুত্থিত হব কবর থেকে। এই যে মৃত্যুর দিন ফ্রাইডে বা শুক্রবারে মারা যান, রবিবারে তিনি পুনরুত্থিত হন। এই জন্য রবিবার দিন খ্রিস্টান সমাজের চার্চ বা উপাসনার দিন, তাদের রবিবার দিন তারা উপাসনা করেন বা তাদের চার্চ টাইম।
এই জন্য গুড ফ্রাইডে বলা হয়, তার যিশুর মৃত্যুর দিন ফ্রাইডে, শুক্রবারে মারা যান, রবিবারে পুনরুত্থিত হন, 3 দিন পর পুনরুত্থিত হবেন, এটা তিনি আগে বলে দিয়েছেন। এটা হলো গুড ফ্রাইডে তিথি। ঠিক আছে, স্কেচিং পদ্ধতি বোঝা গেছে। তো তিনি এই রকম বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেও ছবি এঁকেছিলেন। এচিং এর মধ্যে অন্যতম। তিনি অনেক অসংখ্য স্কেচ ড্রয়িং করেছেন। তো আমরা এখন দেখি শিল্পী র্যামব্র্যান্ডের শিল্পকর্মগুলো কি কি। পুরোগুলো মিশিয়ে দিলে ভালো হয়। শিল্পকর্মগুলো, তার জীবনের প্রথম শিল্পকর্ম যদি বলি, সেন্ট সেন্ট পল ইন দ্য প্রিজন, সেন্ট পল ইন দ্য প্রিজন, তার প্রথম চিত্রকর্ম তার জীবনের। ঠিক আছে, তারপরের চিত্রকর্ম যদি বলি, দা থ্রি ট্রিজ, এটা এচিং এ ছিল। ঠিক আছে, এচিং মাধ্যমে একটি চিত্রকর্ম। তারপরে হচ্ছে আরেকটি চিত্রকর্ম, বিখ্যাত চিত্রকর্ম তার জীবনের, দ্য নাইট ওয়াচ, নাইট ওয়াচ, নাইট ওয়াচ। ঠিক আছে, দ্য নাইট ওয়াচ তিনি করলেন 1642 সালে। নাইট ওয়াচটা হচ্ছে তার জীবনের একটা এমন শিল্পকর্ম, 1642 সালে। ঠিক আছে, নাইট ওয়াচ শিল্পকর্মটা তিনি অত্যন্ত যত্নের সাথে করেছিলেন। প্রথম স্ত্রীর গত হওয়ার পর তিনি যে দুঃখ কষ্ট পেয়েছিলেন, একমাত্র সন্তান তিনি থাকছেন, অলরেডি প্রথম স্ত্রীর পরিবার থেকে তাকে মামলা দেওয়া হলো, এরকম তার জীবনে অনেক অসঙ্গতি ঘটেছে। কিন্তু তিনি অলরেডি অর্থ কষ্টে ভুগছেন, তাই তিনি এই যে যখন কমিশনটা পেলেন, এই ফরম্যাটটা পাওয়ার পর তিনি চেষ্টা করলেন যে তাকে যারা এই কমিশনটা দিয়েছে তাদের মনোমতো করে ছবি আঁকবেন। তিনি যে ধারায় ছবি আঁকেন, ছবির মধ্যে তার যে বৈশিষ্ট্যটা আছে, যে তিনি আলো অন্ধকার মানে হচ্ছে লাইট শেডের যে ব্যবহারটা, জাস্ট ফেসের মধ্যে প্রচুর পরিমাণে আলো ফেলে এক জায়গায় বিশেষ বিশেষ অংশে আলোর যে সমাবেশ, এবং সাইডে যে ডার্ক, যে অন্ধকার যে পরিবেশ, এই যে জিনিসগুলো নিজের মতো করে তিনি যে ভাবমূর্তির উত্থাপন করতেন ছবির মধ্যে, এই জিনিসটাকে তিনি উপেক্ষা করে তিনি চাইলেন যে এবার যারা আমাকে যে কমিশনটা দিয়েছে তাদের মতো করে ছবি আঁকি, আমার নিজের মনের ভিতর কি আছে সেটাকে বাদ। তো এই জিনিসটার জন্য তিনি নাইট ওয়াচটা করলেন। কিন্তু দুঃখের বিষয়, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, এই ছবিটা প্রত্যাখ্যিত হয়েছিল তার। যারা প্যাট্রন করেছিলেন এই ছবিটার জন্য, তারা ছবি রিসিভ করলেন না। এই ছবিটা টাঙানো হতো সিটি হলে, মানে এক কোম্পানি দিয়েছিল যারা, তারা সিটি হলে এই ছবিটাকে টাঙা হতো। এই ছবিটা টাঙানো হলে হয়তো বা তার ভাগ্যের কিছু পরিবর্তন হতো। ছবি কে এঁকেছেন অমুক শিল্পী, তা এই জন্য তিনি হয়তো পরবর্তীতে আরো অনেক কমিশনার পেতেন। কিন্তু এই ছবিটা তারা রিসিভ করলেন না। এই ছবিটার জন্য যতটুকু পারিশ্রমিক ততটুকু তারা পে করে তারা ছবি টাঙালেন না, রিজেক্ট করলেন। এইখানে শিল্পী আরো দুঃখ পেলেন, কষ্ট পেলেন, ভেঙে পড়লেন। এই হলো সেই ছবি। কিন্তু পরবর্তীতে মৃত্যুর পর যেটা ঘটে থাকে শিল্পীদের জীবনে, যে মৃত্যুর পরবর্তীতে তাদের শিল্পকর্মের ডিমান্ড বেড়ে যায়, এটা পরবর্তীতে তার শ্রেষ্ঠ চিত্রকর্মগুলোর মধ্যে একটা অন্তর্ভুক্ত হয়ে যায়। ঠিক আছে, দা দ্য ওম্যান ওয়েডিং ইন দ্য, the woman wedding in a pool, in a pool, এটা তার একটি শিল্পকর্ম যেখানে মডেল হিসেবে ছিলেন তার সেকেন্ড ওয়াইফ। স্যার সেকেন্ড ওয়াইফকে তিনি মডেল হিসেবে রেখেছিলেন। এটা তার আরেকটি বিখ্যাত চিত্রকর্ম। আরেকটি বিখ্যাত চিত্রকর্ম আছে যেটার কথা না বললে নয়। হ্যাঁ, এটা অবশ্য এই শিল্পকর্মটির আগেও এঁকেছিলেন তিনি, মানে তার প্রথম দিকের একটা বিখ্যাত, যখন তার সুনাম সুখ্যাতি ছিল সেই সময়কার। চিত্রকর্মটা হচ্ছে
The anatomy. Anatomy. Listen of Dr. Nicholas Tolf. TUL Tolf. দ্য অ্যানাটমি লিসন অফ ডক্টর নিকোলাস টলফ। এই ছবিটাতে আপনারা দেখবেন অনেকগুলো ফিগার, ওটা ম্যাক্সিমামই ডাক্তার, 7-8 জন ফিগার। একজন ডাক্তার ডেড বডি কেটে বাম হাতের এখানকার অংশটা পুরোটা কেটে চামড়া ছিলে দিয়ে ওই পাশ থেকে যে ভেইন বা এখানে মাসেলস গুলো যে দেখা যাচ্ছে সেটা যে ডাক্তার কাটছেন এই ডেড বডি উনি বর্ণনা করছেন, বাকি ডাক্তারদেরকে বুঝিয়ে দিচ্ছেন। এই ধরনের একটা লিসেনিং প্রোগ্রাম, মানে একটা টিচিং এনভায়রনমেন্ট ওই ছবিতে দেখা যাবে। তো এটাই হচ্ছে দ্য অ্যানাটমি লেসন অফ ডক্টর নিকোলাস টলফ। এটা তার একমাত্র একটি বিখ্যাত শিল্পকর্ম। এটা তার দেউলিয়া হওয়ার আগের শিল্পকর্ম। তিনি শিল্পী যখন দেউলিয়া হয়ে গেলেন, দেউলিয়া হয়ে যাওয়ার পরেও কিন্তু তিনি ছবি আঁকা ছেড়ে দেননি। তিনি 1656 সালের দিকে দেউলিয়া হয়ে যান। 1656 সালে তাকে দেউলিয়া ঘোষণা করা হয়। তিনি গৃহত্যাগ করে চলে আসেন। কমেন্ট করেছেন, স্যার ওমেন উইদিং হেডের পর হবে নাকি দ্য ওমেন বাথিং উইদিং পল। ওকে, ঠিক আছে। আপনারা পরবর্তী বিষয়গুলো একটু, যারা যে বিষয়টা নিয়ে কনফিউশন আছে, আসলে আমরা কিছু পুরনো বই থেকে কালেক্ট দেখি এবং সমসাময়িক বিষয়গুলো, কিন্তু আপনারা একটু যাদের সন্দেহ মনে হবে বিভিন্ন বিষয় আসে নিয়ে, এগুলো একটু নেটে দেখতে পারেন। পল তো ঠিক আছে, ক্লাসটা অনেক লম্বা হচ্ছে। র্যামব্র্যান্ড প্রতিকৃতি শিল্পী, পোর্ট্রেট আর্টিস্ট, তাই তো। ইনার শিল্পকর্মের বৈশিষ্ট্যগুলো। শিল্পী লাইট অ্যান্ড শেডের কাজ বেশি করতেন। তার মানে যে ফিগার বা পোর্ট্রেট আঁকছেন, পোর্ট্রেটের মূল অংশটুকু খুব সুন্দরভাবে লাইট অ্যান্ড শেড ফোকাস করে, মানে আলোকিত রেখে পোর্ট্রেটের আউট অংশগুলো, বাইরের যে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে বাইরের যে অংশগুলো, মানে একটি ছবিতে তিনি যে কয়টি পোর্ট্রেট বা যে কয়টি ফিগারকে মেইন ফিগার রেখে কাজ করছেন, মূল ফিগার বা ছবির মূল বিষয়, তাদেরকে শুধু অন্ততপক্ষে ফেসের অংশটুকু, পোর্ট্রেটের যেহেতু তিনি প্রতিকৃতি শিল্পী, এই ফেসের অংশটুকুতে ভালো মতো লাইট এন্ড শেডে কাজ করতেন, রিয়েলিস্টিক করে কাজ করতেন। বাকি অংশগুলোতে তিনি এমন ভাবে ডার্কনেস নিয়ে আসতেন যে মনে হতো যে এটা দিনে করা, দিনের আলোতে করা কোনো একটা পেন্টিং, বা দিনের আলোতে ওই মুহূর্তটা, নাকি রাতের রাতের অন্ধকারে লাইট জ্বালিয়ে যে ধরনের একটা লাইট শেড তৈরি হয়, সেটা বোঝা যেত না। তার মানে তার ছবির একটি বৈশিষ্ট্য হচ্ছে আলো আধারিত নাটকীয়তা। আলো আধারী আলো আধারী লাইট এন্ড শেড, আধারীর নাটকীয়তা। ঠিক আছে, লাইট এন্ড শেডের ব্যবহার তার ছবিতে দেখবেন আপনারা যে লাইট এন্ড শেডের যে কি চমৎকার ব্যবহার করেছেন।
একটা ফেস পোর্ট্রেট আর্টিস্ট, যেহেতু তিনি পোর্ট্রেট করতেন, মানুষের অনেক পোর্ট্রেট করেছেন, নিজের পোর্ট্রেট অনেক করেছেন তিনি। এটা একটা ভালো দিক ছিল ওনার, যে নিজের পোর্ট্রেট তিনি এত বেশি করেছেন যে নিজের জীবন সম্পর্কে লেখার মতো তার সময় ছিল না, হয়তো লিখেননি। তার লিখিত কোনো ডায়েরি বা নোট, যেটা লিওনার্দোর পাওয়া গেছে, অনেক শিল্পীর পাওয়া যায়, তার দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয়গুলো তারা নোট করেন। আজকে কি করলাম, ডেইলি নোট, যেটা ইনি করেননি। কি জন্য করেনি জানি না, কিন্তু ওনার জীবন সম্পর্কিত তথ্যগুলো বিশ্লেষণ করা হয় তার পোর্ট্রেট গুলো থেকে। নিজের ট্রিপসাইল পোর্ট্রেট গুলো তিনি করেছেন অসংখ্য, এই পোর্ট্রেট গুলো থেকে। পোর্ট্রেটের সবচেয়ে বেশি আলোকিত স্থান কোনটা, কে বলতে পারবেন, বলেন? একটা পোর্ট্রেট, একটা ফেসের সব থেকে আলোকিত অংশ হচ্ছে, সব থেকে সূক্ষ্ম লাইট দেওয়া হয় হচ্ছে নোজ পেন, এই জায়গাটাতে, নোজের এই জায়গাটাতে। নাকের সর্বোচ্চ উঁচু অংশ যেটুকু, এইখানে সর্বোচ্চ 1 ফোঁটা লাইট বা সাদা কালার বা ওয়েল রঙে করলে যে সাদা কালার দেয়, এবং আপনারা যখন স্কেচ করবেন সেই জায়গাটাকে ফাঁকা রেখে, মানে কাগজের সাদার মতো সাদা, ওই জায়গাটা একটু ফোঁটা রাখবেন, দেখবেন ওই জায়গাটা আপনার রিয়েলিস্টিক ফিল হবে। তো এইরকম ভাবে তিনি তার পোর্ট্রেট গুলোতে আলো আধারির যে সমন্বয়, কম্বিনেশন, এটা তিনি করেছেন। আর পোর্ট্রেটের একটা বিশেষ বৈশিষ্ট্য আপনাদেরকে বলবো, ঠিক আছে? মানবিক আবেগের গভীর প্রকাশ তিনি করেছেন। মানবিক আবেগ, আবেগের গভীর প্রকাশ, গভীর প্রকাশ। পোর্ট্রেটে যদি মানবিক আবেগের গভীর প্রকাশ না ঘটে, তবে সেটা পোর্ট্রেট হবে না, ঠিক মতো পোর্ট্রেট হবে না। এখন ধরেন আপনি কোনো এক ব্যক্তির পোর্ট্রেট করছেন, পোর্ট্রেট বলে তার শুধু ওই ছবিটুকু মুখে রাখলে যে পোর্ট্রেট, তা নয়। পোর্ট্রেট হচ্ছে সেই জিনিস, যার পোর্ট্রেট করবেন তার ব্যক্তিত্ব ফুটে উঠবে চেহারার মধ্যে। পোর্ট্রেট মানে তো এটুকু অংশ, শুধু জাস্ট ফেস থেকে এই যে গলা অব্দি যতটুকু করা হয়, এটুকু মেন ধরা হয়। তো এই চেহারার চোখে মুখের মধ্যে ফুটে উঠবে ওই ব্যক্তির অভ্যন্তরীণ ব্যক্তিত্ব, তার ভাবনা চিন্তা। ওই মুহূর্তের যদি কোনো ভাবনা চিন্তা, আপনি একটা পোর্ট্রেট করেছেন এইভাবে গালি হাত দিয়েছে, তার মানে সে ওই সময়ে কি ধরনের চিন্তায়, ভালো চিন্তা, মন্দ চিন্তা, দুঃখের নাকি সুখের চিন্তা এরকম করছেন না, এই জিনিসটা, মানে যে ব্যক্তির পোর্ট্রেট করবেন, পোর্ট্রেট মানেই হচ্ছে উক্ত ব্যক্তির বা যে ব্যক্তির করছেন সেই ব্যক্তির আন্তরিক বা তার চেহারার মধ্যে, পোর্ট্রেটের মধ্যে তার ব্যক্তিত্ব ফুটে উঠবে। চেহারার মধ্যে যদি ব্যক্তিত্ব ফুটে না উঠে প্রপারলি, তাহলে সেই পোর্ট্রেটটা প্রপারলি পোর্ট্রেট না। প্রপারলি ব্যক্তিত্ব ফুটে না তুলতে পারলে প্রপারলি পোর্ট্রেট হবে না, যেটা মানবিক আবেগের গভীর প্রকাশ। দ্যাট মিনস মানুষ বা যে পোর্ট্রেট করছেন তার যদি আবেগ সেই পোর্ট্রেটে না ফুটে ওঠে, তবে সেটা পোর্ট্রেট নয়। আর সেই কাজটি করতে তিনি সক্ষম হয়েছিলেন বলে তার শিল্পের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল এটা, মানবিক আবেগের গভীর প্রকাশ। শিল্পী রেমব্রেন্ট করেছিলেন। এবং শিল্পীরা সাধারণত স্বেচ্ছাচারী হয়, নিজের মনের ভিতরে, নিজের অন্তরের ভিতরে কি চলছে, তিনি কি ফিল করেন একজন একটা পোর্ট্রেট করে, সেটা তিনি করার চেষ্টা করেন। বাস্তব ধর্মিতা, বাস্তব ধর্মিতা ছিল, এবং টেক্সচার, টেক্সচার বলতে হচ্ছে ওয়েল কালারে কাজ করলে কিন্তু ব্রাশ স্ট্রোকের যে হুকে আছে ওটা একটা টেক্সচার পরে, এচিং এর কাজ করলে তো আরো টেক্সচার স্পষ্ট। তো এই টেক্সচারটা ছিল তার ছবির বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য ছিল মনস্তাত্ত্বিক, মনস্তাত্ত্বিক কবির প্রকাশ।
শুনতে পাচ্ছেন? আমার আসলে একটু প্রবলেম হয়ে গেছে, সাউন্ড হচ্ছে না মাইক্রোফোনের। তো শেষ জীবনে তার এই যে একের পর এক মৃত্যু, আসলে শিল্পীর দোষ দিয়েও লাভ নেই এখানে। তিনি যদিও তার প্রাথমিক জীবনে অনেক ভোগ বিলাসী ছিলেন, অনেক অবিবেচিত ভাবে বিভিন্ন খরচ করেছেন, যার ফলে তিনি ঋণগ্রস্ত হয়েছেন। কিন্তু তার প্রথম স্ত্রীর মৃত্যু, তার সন্তানদের মৃত্যু এবং শেষ জীবনে তিনি দেখলেন যে তার একমাত্র সন্তানটিটা সেও মারা গেল একজন অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে, এবং তার মৃত্যুর পর, টিটাসের মৃত্যুর পর তার কন্যা সন্তান ভূমিষ্ঠ হলো। সুতরাং তার নাতনি, একমাত্র বৌমা, তার স্বামীহারা, এই সব মৃত্যুগুলো তার জীবনকে তার জীবনের সূর্যের যে সূর্যের অস্তমিত করে দিয়েছিল। তার জীবনের প্রথম দিকের যেমন সূর্য উদয় হচ্ছিল, শেষ জীবনে এসে দেখা গেল তিনি মানে একের পর এক মৃত্যুকে মেনে নিতে পারলেন না, তিনি ড্যামেজ হয়ে গেলেন শিল্পী হিসেবে। এবং তার জীবন বিতর্কিত আমাদের শিল্পী নোবেলের মতো। হ্যাঁ, তিনি সামাজিকভাবে প্রত্যাখ্যিত হয়েছেন তার বিতর্কিত জীবনের জন্য। তিনি ভোগবিলাসী অত্যন্ত ছিলেন, মানুষ এটাকে নেগেটিভলি নিয়েছিল এবং পরবর্তীতে দেখা গেল যে শিল্পীর শেষ জীবনে কোনো সুখ্যাতি নেই। একজন সাধারণ মানুষ মারা গেলে যেভাবে ডোন্ট কেয়ার ভাব, তো তৎকালীন সেই সময়ে শিল্পীর জীবনও তাই ঘটেছিল। আমস্টারডামে তিনি মারা গেলেন, মারা যাওয়ার পরে সাধারণ মানুষের মতো তাকে দাফন করা হলো, জাস্ট তার নামের মৃত্যুর তারিখটাকে শুধু রাখা হলো যে অমুক তারিখে শিল্পী মারা গেছেন, এটুকুই। তো শিল্পী রেমব্রান্ড হচ্ছে এইরকম একজন মানুষ ছিলেন, যার জীবনের প্রথম পর্বটা ছিল নাটকীয়, অনেক বিলাসী, সুখের, কিন্তু তার সন্তানদের মৃত্যুর পর থেকে, তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর থেকে পরবর্তী জীবনটা তার কেটেছে অনেক কষ্টে, অনেক দুঃখে। এবং তার মৃত্যুর অনেক পরে তার কাজ নিয়ে এখন হচ্ছে তার কাজগুলো অনেক মূল্যবান, তো বিভিন্ন গ্যালারিতে শো করা হচ্ছে, যেটা শিল্পীদের ক্ষেত্রে সবসময় ঘটে থাকে। এবং ভারী চড়া দামে তার শিল্পকর্ম এখন বিক্রি হবে, কিন্তু কোনো লাভ নেই। শিল্পীর যা কষ্ট, যা দুঃখ তিনি তার জীবনের সাথে পেয়ে গেছেন। এইভাবে শিল্পী আমরেন তার জীবন শেষ করেছেন। তার বিখ্যাত শিল্পকর্মগুলো মনে রাখবেন। তার বিখ্যাত শিল্পকর্মগুলো হচ্ছে সেন্ট পল ইন দ্য প্রিজন, দ্য থ্রি ট্রিস, দ্য অ্যানাটমি লেসন অফ ডক্টর নিকোলাস স্টলফ, দ্য নাইট ওয়াশ। এবং তার শিল্পের বৈশিষ্ট্য ছিল আলো আধারী, ডার্ক অ্যান্ড লাইট এর ব্যবহারের মাধ্যমে। এবং বিখ্যাত পোর্ট্রেট আর্টিস্ট, তিনি বহু পোর্ট্রেট করেছেন নিজের, এবং তার সেকেন্ড ওয়াইফের পোর্ট্রেট করেছেন, ফার্স্ট ওয়াইফেরও পোর্ট্রেট করেছেন। এবং তার সেকেন্ড ওয়াইফকে মডেল করে তিনি একটি ছবি এঁকেছেন, এ ওমেন ওয়েডিং ইন এ পোল। ঠিক আছে, এ ওমেন ওয়েডিং ইন এ পোল। তো ঠিক আছে, আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। অনেক লং হয়ে গেল ক্লাসটা, যেহেতু আমরা দুইজন শিল্পী নিয়ে আলোচনা করছি। সুতরাং শিল্পীদের জীবনীটা ঠিক মতো না বুঝতে পারলে, তারা তাদের জীবনীটা সম্পর্কে এবং তাদের কাজ এবং কাজের ধারা, কাজের বৈশিষ্ট্যগুলো না জানতে পারলে তো আসলে হয় না। এই জন্য আমরা চেষ্টা করছি ক্লাসটি শর্ট করার জন্য, কিন্তু কোনো উপায় নেই। দুটি ক্লাস একসাথে হওয়ার কারণে একটু লং হচ্ছে, আপনাদের একটু ধৈর্য নিয়ে দেখতে হবে। এবং আশা করি পরবর্তী ক্লাসগুলো আরো শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।